বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কি চলছে? আপনার কি মনে হয় মোসাদ্দেক হোসেন সৈকতের ফিউচার আছে এই দলে? যে খারাপ করছে সে বাদ পড়ে, আচ্ছা আরেকজনকে কম খারাপ করেছে আমরা তাকে নিয়ে আসি। আজকে ওনাকে ফ্লোর দিচ্ছি না, তিনি চুপচাপ বসে। ব্যাট কালচার, তামিম ইকবালও যে ক্রিকেটের ভালো চান সেটাও আমি বিশ্বাস করি না। ওয়াই তামিম ইকবাল ইজ রিলেভেন্ট বা তাকে কেন দরকার? অনেক সিদ্ধান্তের বিপক্ষে আমি। যখন আমরা সাকিবকে ভালো বলবো তো তখন মনে হয় তামিমকে খারাপ। পোলারাইজেশন এটার বিপক্ষে এটা মনে আমি। হয় আমাদের সবসময় ছিল। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একটা বিষয় নিয়ে অনেকদিন ধরেই ভাবছি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন 3টা ম্যাচ খেলে কোনো একটা সিরিজে বা পরপর 2টা সিরিজ খেলে, সেই 2টা সিরিজের 3টা ম্যাচের আপনি দলের একাদশে খুব বেশি পার্থক্য পাবেন না। এর কারণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল সবসময় মোটামুটি একটা সেফ সাইডে খেলতে চায়, যেটা আমার সহকর্মী ফয়সাল তিতুমির খুব একটা মানেন না। বিকজ অফ তিনি হয়তো বলতে চান যে ওয়ার্ল্ড সিরিজ থাকে বা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফায়ার ম্যাচ থাকে বা গুরুত্ব অনুযায়ী নানা ধরনের ম্যাচ বা সিরিজ থাকে, বাট একই গুরুত্ব বা একই ধরনের ইন্টেন্সিটি তো অন্যান্য টিমেরও আছে। যেমন পাকিস্তান ক্রিকেট দলের কথা যদি, আচ্ছা আমি আজকে ওনাকে ফ্লোর দিচ্ছি না, তিনি চুপচাপ বসে হ্যাঁ, আছেন। না, না, ঠিক আছে। আমি ফয়সাল তিতুমির আর আমি মীর রেহান মাসুদ, আমরা মীর ভার্সেস মীরের নতুন একটা এপিসোডে আছি, যেটাই আমরা বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেট টিমের অনেক বেশি সেফ সাইডে খেলা বা ডিফেন্সিভ মানসিকতা নিয়ে একাদশ করা, যেখানে আসলে পাইপলাইনে প্লেয়ারদের খুব বেশি ঝালিয়ে নেওয়া হয় কি না সেই প্রশ্ন থেকে যায়। আপনার কাছে কি মনে হয়? এটাতে তো আসলে আমরা মনে হয় গত সিরিজে এই বিষয়টা নিয়ে আলাপ করছিলাম, যখন সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হলো না একটা ম্যাচে। আবার সুযোগেরও ব্যাপার নেই কিন্তু, কারণ সৌম্য সরকার ঠিক লাস্ট 2টি ম্যাচে তার ব্যাটে রান ছিল, কিন্তু একটা 50 একটা 40 ওর ইনিংস ছিল খুব সম্ভবত। মানে হয় কি, আপনি যখন এরকম একটা সিরিজে এরকম ধরেন 3জনই ওপেনার আছে এবং পাকিস্তান দেখেন আপনি, তারা কিন্তু ঠিকই ঘুরিয়ে ফিরে 6জনকেই অভিষেক করিয়ে গিয়েছে। তারা হয়তোবা সিরিজ ফলাফলের চেয়ে তারা বেশি গুরুত্ব দিয়েছে তাদের টিম কম্বিনেশনের ক্ষেত্রে। এখন ধরেন বাংলাদেশ এখন যে কাজটা করছে, এই মুহূর্তে বাংলাদেশের একটা ফিটনেস ক্যাম্প চলছে এবং একটা বেশ বড় একটা টিম কন্টিনজেন্টকে সেখানে ডাকা হচ্ছে বিকজ অফ শুধুমাত্র নিউজিল্যান্ডের সঙ্গে যে সাদা বলের সিরিজ সেটাই না, একই সঙ্গে লাল বলের মাথায় রেখেও যেটা বিসিএল অথবা পাকিস্তানের সঙ্গে যে টেস্ট সিরিজ সেটা মাথায় রেখে। এবং সেখানে আপনি দেখবেন শেষ পর্যন্ত আমরা ইটস ভেরি প্রেডিক্টেবল বাংলাদেশের 15 জনের স্কোয়াড। আপনি চাইলে 13 জনের আপনি নাম চোখ বন্ধ করে বলে দিতে পারবেন, একটা দুটো জায়গায় শুধু কনফিউজ থাকে। কিন্তু সেইটাতেও যেটা হয় অনেক সময় আমাদের ক্ষেত্রে কি হয়, আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলছেন, বেশিরভাগ সময় দেখা যায় যে শুধুমাত্র আমাদের এমন না যে আমরা খুব পরীক্ষা নিরীক্ষা করার জন্য বা ও ভালো করছে আরেকজনকে নিয়ে আসি বেটার যে করছে সে, বরং যেটা আমাদেরকে কম খারাপ করছে, যে খারাপ করছে সে বাদ পড়ে, আচ্ছা আরেকজনকে কম খারাপ করেছে আমরা তাকে নিয়ে আসি। ফলে আমাদের এই কম্পিটিশনটাও কিন্তু নেই রায়হান আসলে দলের মধ্যে। কিন্তু আসলে কি নেই, যেমন ধরেন আমি যদি একটা আপনি তো পুলের কথা বলছেন বা বিভিন্ন পজিশনে আলাদা আলাদা প্লেয়ারের কথা বলছেন, আমি যদি পেস বোলারদের যদি আমি লিস্ট, পেস বোলারে বাংলাদেশ স্বর্ণ সময় মানে ইতিহাসে এরকম হয়নি। হ্যাঁ, একসাথে এটা গত কয়েক বছর ধরেই চলছে, 5জন পেস বোলার। আমরা কিন্তু 2020 সালে একটা সময় এই কথাটা হচ্ছিল যে ইবাদতের মতো প্লেয়ার বা 22-এ যখন ইবাদত খেলছিলেন ইনজুর্ড হওয়ার আগে, ইবাদতের মতো প্লেয়ার আমরা পাবো কিনা। আমরা কিন্তু নাহিদ রানাকে পেয়েছি এবং আমরা খুব ভালো একটা পেস অ্যাটাক এই মুহূর্তে। একই সাথে এটাও অ্যালার্মিং এবং মনে পড়লো যে আমরা কিন্তু ইবাদতকে হারিয়েও ফেলেছি। হ্যাঁ, তাও আমরা বলছিলাম নেভার এক্সিস্টেড, তার অভাব হয়তো পূরণ হবে না, কিন্তু আসলে তার অভাব কোনো না কোনো ভাবে পূরণ হবে। হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে আমাদের ক্রিকেটার একটা, আমি বলবো যে ব্যাট কালচার বা আমাদের ক্রিকেটের আরেকটা দুর্বলতা। আপনি দেখেন ইন্ডিয়াতে কিন্তু এখনো ভুবনেশ্বর কুমার স্টিল এই আইপিএলও তিনি তার দলের হচ্ছে তার ফ্র্যাঞ্চাইজির প্রাইম বোলার, কিন্তু সে কিন্তু ন্যাশনাল টিমে নেই, কিন্তু সে কিন্তু সবসময়ই ছিল, নিজেকে ওই জায়গাটায় রেখেছে। সেটা ওভারঅল সিস্টেমের কারণেই হোক বা তার নিজের চেষ্টাতেই হোক। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব খুব মিসিং, এবং এটা যেহেতু নিবাদতের নামটা বলে তাই মনে বলে এরকম আরো অনেকগুলো ক্রিকেটারের নাম আমরা বলতে পারবো। এমনকি যে টেস্টিং এর কথা আমি বলছি বা যে ঝালিয়ে দেখার কথা আমি বলছি, বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা একটা ঘরোয়া টি-20 লিগ, সেই লিগেও কিন্তু আপনি দেখবেন রিশাদ হোসেন যখন তিনি উঠতি বলার তখন তাকে নেওয়া হতো না। এখন হয়তো বিগ ব্যাশে খেলছেন দেখে বা পিএসএল এ খেলছেন দেখে আপনি তাকে নিবেন, তার একটা স্টার ভ্যালু তৈরি হয়েছে, কিন্তু তাকে আসলে যখন খেলানোর কথা তখনই তাকে নেওয়া হয়নি। আপনি অনটা কনফিডেন্ট যদি দেখেন 2020 সালের সেই অনূর্ধ্ব-19 বিশ্বকাপের যে প্লেয়ারগুলো ইন্ডিয়াতে তখন হেরেছিল, মানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছিল, আপনি বাংলাদেশ টিমের ক্যাপ্টেনকে কোথাও পাবেন না, বাংলাদেশ টিমের প্রাইম কয়েকজন ক্রিকেটারকে কোথাও পাবেন না ওই দলের। কিন্তু আপনি তিলক ভার্মাকে দেখেন, আপনি আর রবি বিষ্ণুই খুব সম্ভবত নাম, রবি বিষ্ণুইকে দেখেন, তারা কিন্তু খুবই ভালো করছে এবং তারা জাতীয় দলের হয়তো খেলেছেনই, প্লাস মানে তাদের ঘরোয়া লিগেও সৈয়দ মুশতাক আলী ট্রফি বলেন বা আইপিএল বলেন, সেখানেও তারা দুর্দান্ত পারফর্ম করছে। মানে এইগুলো আসলে এক্সাম্পল দিলে অনেক দেখা যাবে। আমরা যখন যে একটু আগে যে প্রসঙ্গটা তুললাম আমাদের কম্পিটিশন, ধরেন আপনি
নাহলে শুভমান গিলের মতো ব্যাটসম্যান এখন ন্যাশনাল টিমে ধরেন সে বাদ পড়ে যাচ্ছে বা এক্স্যাক্টলি, অনিয়মিত এটা হয়ে নিয়ে যাচ্ছে। আসলে আমার দীর্ঘ তাই না? দীর্ঘ আলোচনা রয়েছে। যেমন ইন্ডিয়ান ক্রিকেট টিমে আমরা সবসময় দেখি যে আইপিএল এর অধিনায়করা মোটামুটি টিমে চান্স পান, যেমন হচ্ছে ধরেন লোকেশ রাহুল, তারপর হচ্ছে শ্রেয়াস আইয়ার, তারপর হচ্ছে আজিঙ্কা রাহানে। এখন আইপিএল এর অধিনায়কদের নিয়ে জাতীয় টিমের বাইরের একটা একাদশ গঠন করা যাবে, যারা হচ্ছে চান্স রাজত পাচ্ছেন না। পাতিদার, হ্যাঁ, রিয়ান পারাগ হ্যাঁ, এদেরকে নিয়ে। ইভেন আপনি ধরেন আমি যদি বলি রিসেন্টলি জাতীয় টিমে পারফর্ম করে এরকম কিছু নাম যারা আসলে টিমে নেই, আপনি ফিলই করবেন না। ঋষভ পান্ত টিমে নেই, যশস্বী জয়সওয়াল টিমে নাই, টিমে নেই, মোহাম্মদ শামি এই 2023 yeah, বিশ্বকাপে yeah. তিনি হচ্ছে বিশ্ব রেকর্ড গড়া পারফরমেন্স করেছেন, টিমে নেই। আপনি কিন্তু ফিলই করবেন না বিষয়টা। ওরা এমন ভাবে সিরাজ যে হচ্ছে এই কিছুদিন আগে আপনার অস্ট্রেলিয়ার মাটিতে খুব দাপটের সাথে বেস বোলিং করেছেন টেস্ট ফরম্যাটে, ইংল্যান্ডের মাটিতে তার ভালো পারফরমেন্স রয়েছে। আচ্ছা, আজকে আমরা আসলে খুব মির ভার্সেস মিরে সাধারণত যেটা হয় তার বিপরীত একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি, খুব একই সুরে আমরা কথা বলছি। বিকজ অফ আমরা লাস্ট এপিসোডে আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের সঙ্গে যে সিরিজটা আছে নিউজিল্যান্ডের সঙ্গে, সেখানে দেখা যাবে যে সেই সিরিজ খেলার জন্য আমাদের এই যে পিএসএল এ যে আমাদের 5-6 জন ক্রিকেটার খেলছেন তাদেরকে আবার ফিরিয়ে আনা হবে টু প্লে দিস, যেটার আমরা দুজনেই একেবারে ঘোর বিরোধী এবং ঘোর বিপক্ষে, রাইট? নতুন 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 মানে একজন নতুন নতুন আমি আগে থেকে ঘোর বিরোধী ছিলাম, কারণ হচ্ছে আমি মনে করি ক্রিকেটার বা পেশাদার যে একজন মানুষ তার আসলে কন্ট্রাকচুয়াল যদি কোনো নিড থাকে তার বাইরে হচ্ছে তাকে ইচ্ছার উপর ছেড়ে দেওয়া উচিত, যে কোনো পেশাই হোক সেটা। না, ইচ্ছার উপর চেয়ে বড় কথা আপনার ওই সক্ষমতাটাও আসলে থাকা উচিত। মানে যে গেম লোড ম্যানেজমেন্ট যেটার কথা বলছিলেন, এবং আমার মনে হয়, আমার কেন মনে হচ্ছে যে আচ্ছা এই টি-20তে আমি মোস্তাফিজকে লাগবেই, তাকে ছাড়া আমি জিততে পারবো না, তাহলে আমার এত আমরা বোলিং পুল নিয়ে কথা বলছি, বাংলাদেশ আসলেও পারবে না ম্যাচ জিতছেই ধরুন টেস্ট এখনো পর্যন্ত। আপনি যদি পেস বোলারদের দিয়ে টি-20 ক্রিকেটের আপনি যদি মানে ম্যাচ লিস্ট করেন, মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আপনি বাংলাদেশের টি-20 একাদশ চিন্তা করতে পারবেন না। বাংলাদেশ টি-20তে যদি 6 জন প্লেয়ার থাকে, 6 সাইড খেলেন মুস্তাফিজ থাকবে, 5 জন প্লেয়ার থাকলে মুস্তাফিজ থাকবে, 3 জন প্লেয়ার এটা থাকবে। শুধুমাত্র বাংলাদেশের জন্য না, পৃথিবীর যে কোনো দেশি বা ফ্র্যাঞ্চাইজি এখন মুস্তাফিজকে পেতে চাইবে তার টি-20তে 4টা ওভারের জন্য। কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে ধরেন এরকম একটা সময়ে যে সিরিজটা নিউজিল্যান্ডের সঙ্গে খেলার জন্য মানে সো এগেইন ওই তর্কটাতেই যেতে হয়। সো আপনি মনে করছেন যে দিস ইজ দ্য রাইট ডিসিশন বা আইডিয়াল সিনারিও যে মুস্তাফিজকে পাকিস্তান পিএসএল খেলতে বাট গেলে আমাদের যে আজকের আলাপটা যেটা নিয়ে ছিল বেসিক্যালি যে ভিন্ন একটা দল, ভিন্ন একটা জায়গায় আপনি যদি সেই প্রসঙ্গে আমি বলছি, ক্রিকেটারদের লাইন আপ থেকে বাজিয়ে দেখা, হ্যাঁ। সেটার জন্য কিন্তু মোক্ষম একটা সিরিজে নিউজিল্যান্ড সিরিজ, এক্স্যাক্টলি সেটাই আসলে আমাদের মানে আমরা দুজনই একমত মোটামুটি যে আসলে বাজিয়ে দেখা উচিত। যেমন আপনি বলছিলেন যে প্লেয়ার নেই, আমি বলবো বাংলাদেশের যথেষ্ট পরিমাণে ক্রিকেট প্লেয়ার এই মুহূর্তে আছে। কারণ আপনি যদি দেখেন বাংলাদেশ ক্রিকেট দল লাস্ট বেশ কয়েক বছর ধরে অ্যাটলিস্ট 3 জন উইকেট কিপার নিয়ে বিভিন্ন ফরম্যাটে তারা, এটা বাংলাদেশ সবসময় যায়। মানে বাংলাদেশ দলে আপনি কয়েকটা জিনিস থাকে কমন, 3-4টা উইকেট কিপার, 5-6টা ওপেনার, এটা বাংলাদেশ দলের একদম কমন ক্যারেক্টার। হ্যাঁ, এইটার একটা বড় রিজন হচ্ছে আপনি ধরেন দেখবেন যে ঢাকা প্রিমিয়ার লিগ বা হচ্ছে আপনার বাংলাদেশ প্রিমিয়ার লিগ, এইসব জায়গায় ওপেনাররা স্বভাবত বেশি রান করে। ধরেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও দেখবেন, ইভেন ওয়ার্ল্ড কাপে আমি যদি 2019 বিশ্বকাপের কথা মনে করি, খুব সম্ভবত রান গেটারদের মধ্যে প্রথম 3-4 জন সাকিব আল হাসান ছাড়া সবাই ওপেনার ছিলেন। ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, এই ধরনের নামগুলো, জস বাটলার, এই ধরনের নামগুলো। তো আমরা এখন মনে করি যে আমাদের ওপেনার থাকলে আমরা অনেক রান করতে পারবো, বাট আমরা দেখি যে ডিপিএল এ টপ স্কোরার কারা, তখন 4 জনের মধ্যে 3 জনই ওপেনার। তখন আমরা কি করি, এনামুল হক বিজয়ও আছে, পারভেজ ইমনও আছে, নাইম শেখও আছে, এরকম একটা স্কোয়াড গঠন। যদি এই নাইম শেখ বেচারা এই ফিটনেস ক্যাম্পে নেই এবং এটা নিয়ে সে বেশ আক্ষেপ জানিয়েছে, 31 জনের একটা পুল করে রাখা হয়েছে সাদা বল লাল বল, কিন্তু সেখানে নাইম শেখকে রাখা হয়। ও মানে এর একটা 2-3টা বড় রিজন আমার কাছে মনে হয়। এক হচ্ছে বিপিএল এ তার প্রাইসটা একটা বিপরীতে তিনি যে পারফরমেন্স দেখিয়েছেন সেটা হয়তো অতটা ফ্রুটফুল হয়নি, এটা হচ্ছে পয়েন্ট 1। দ্বিতীয়ত তার যে পায়ের যে সমস্যাটা, মানে আমি ট্রোল মিম পেজ থেকে দেখেছি নাইম শেখের পা নাকি আম্বুজা সিমেন্টের চেয়ে শক্তিশালী, এরকম কিছু কথাবার্তা এসেছে, পা নড়ে না। সো এই জিনিসগুলো আরো বেশি ভিজিবল হয়ে গিয়েছিল। আর আমার একটা আশার ব্যাপার হচ্ছে, ভালো লেগেছে যে মোসাদ্দেক হোসেন সৈকতের মতো প্লেয়াররা আবারও পুলে ফেরেছেন এবং তারা প্র্যাকটিস করছেন। আপনার কি মনে হয় মোসাদ্দেক হোসেন সৈকতের ফিউচার আছে এই দলে? আমার মনে হয় আছে, কারণ কি আমাদের এই দলটা খুবই আনপ্রেডিক্টেবল। দেখবেন যে হঠাৎ করে কেউ মানে এত বাজে খেলা শুরু করবে, তখন মোসাদ্দেক হোসেন সৈকতকে মনে হবে না, ইভেন মেহেদী হাসান মিরাজ বাদ করে এবং ওই জায়গাটা মানে সাকিব আল হাসান যাওয়ার পর থেকেই তো ধরেন আসলে একজন অলরাউন্ডার প্রপার অলরাউন্ডার, যেটা মেহেদী হাসান মিরাজের কথা বলা হচ্ছে। বাট মেহেদী হাসান মিরাজ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের ট্রলিং এর মনে হয় শীর্ষ চাহিদা সম্পন্ন ক্রিকেটার। এটার অবশ্য যে রিজন সেটার সাথে আমি পুরোপুরি একমত না, কারণ যে রিজনে তাকে ট্রল করা হচ্ছে সেটা পুরোপুরি তার সেই যে ক্রিকেট বিশ্বকাপ খেলার সময়ের বক্তব্য বা খেলা না খেলা এইসব কারণে। হ্যাঁ, বাট তার ব্যাটিং নিয়ে আমি আসলে হয়তো সব ফরম্যাটে তার ব্যাটিং নিয়ে
প্রশ্ন আপনার থাকবে, অনেক প্রশ্ন অবশ্যই। থাকবে, বাট বোলিংটা Bowlingটা তার কিন্তু খারাপ না। মেহেদী হাসান মিরাজ তিনি নিজেকে প্রুভ করে চলেছেন অ্যাজ আ বোলার। এক্স্যাক্টলি, মানে এখন কিছু জায়গা ক্লিয়ার আউট হয়েছে, যেমন হচ্ছে ধরেন জাকের আলী অনেক, তিনি টিমে মোটামুটি এমন একটা সময় ছিল যখন তাকে বাদ দেওয়াই যাবে না এরকম একটা শুট ছিল, এখন তিনি মোটামুটি টিমের বাইরে, মানে অ্যাটলিস্ট T20 ফরম্যাট আপনি যদি দেখেন। তারপর হচ্ছে আপনি যদি দেখেন মেহেদী হাসান মিরাজকেও বাদ দেওয়ার কথা উঠছে অন অ্যান্ড অফ। এই বিষয়গুলো আমার কাছে বেশ পজিটিভ লাগে। একটা সময় ছিল আমরা যখন পঞ্চপাণ্ডব যুগে ছিলাম, তখন যদি আপনি কোনো ম্যাচে, যেমন আমরা এখনো মনে রাখি যে 100তম ম্যাচে মাহমুদুল রিয়াদকে বাদ দিয়ে খুব একটা বড় খারাপ কাজ করে ফেলেছিলেন চান্ডিকা হাতুরুসিকা, অথচ সেই ম্যাচটা কিন্তু বাংলাদেশ খুব ভালোভাবে জিতেছে, এবং সেই ম্যাচে কিন্তু তার বদলে যিনি খেলেছিলেন মোসাদ্দেক হোসেন সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি আসলে বড় দল হয়ে উঠবেন তখনই যখন এই গার্ডস গুলো আপনার থাকবে, এই থাকবে, সিদ্ধান্তগুলো নিতে exactly. হবে, এবং আপনি আপনার টিমে আসলে একই সাথে একটা সময়তে, এটা আমরা এখন মডার্ন ক্রিকেটার রেগুলার দেখি, একই ন্যাশনাল টিম T20 খেলতে এক দেশে যাচ্ছে, টেস্ট খেলতে আরেক দেশে যাচ্ছে, ওয়ানডের জন্য আরেক দলের ইন্ডিয়া preparation ইংল্যান্ডের চলছে। ক্ষেত্রে এটা খুব হরহামেশা। ইন্ডিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, ইভেন অস্ট্রেলিয়া তো বটেই। সো আমার মনে হয় এগুলো আরেকটা সাইন যেটা আসলে আমাদের ভাবা উচিত, যেটা আপনার ক্রিকেটটাকে আসলে নেক্সট লেভেলে নেবে। কিন্তু আমরা যখন এই কথাগুলো বলছি, আমরা মনে হয় মির ভার্সেস মির আজকে মোটামুটি অনেকক্ষণই কথা বলছি, শেষ দিকে এসেছি, কিন্তু একটা পয়েন্ট নিয়ে আসতে চাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলে কি চলছে এই মুহূর্তে, সেখানে বেশ অস্থিরতা আছে এই মুহূর্তে, শুধু না গত কয়েক মাস ধরেই। কিন্তু এই প্রসঙ্গটা তোলার কারণ হচ্ছে যে আমরা যখন ক্রিকেটারদের নিয়ে কথা বলছি, নিউজিল্যান্ড সিরিজ, কিন্তু অ্যাকচুয়ালি ধরুন সামনে ক্রিকেটারদের একটা বড় সিরিজ আছে, হুইচ ইজ প্রিমিয়ার লিগ, এবং সেটা অনিশ্চিত হয়ে আছে হবে কি হবে না এই ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্লাব। যেমন দেখলাম যে জাকের আলী অনেক একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, উনি বিপিএল এর সময়কার আবাহনীর জার্সি পরা ছবি আপলোড করে লিখেছেন, আগে যখন আমরা বিপিএল খেলতাম, ডিপিএল খেলতাম, মানে এটা একটা সাইন যে আসলে ডিপিএল খেলা নিয়ে যে অনিশ্চয়তা, এবং ডিপিএল কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের জন্য, মানে রুট লেভেলের ক্রিকেটারদের জন্য ভাই এটা আমাদের মানে মেইন 11x10 খুব সম্ভবত অ্যাটলিস্ট 150 ক্রিকেটার এটার সাথে জড়িত, লিস্ট বলতেছে একদম লোয়েস্ট যে নাম্বারটা, এই 150 ক্রিকেটারের জন্য মাসে একদম লোয়েস্ট 5 লাখ থেকে আপনার 1 কোটি 2 কোটি 3 কোটি পর্যন্ত, মানে এটা বিশাল অঙ্কের একটা টাকার একটা ভালো ইনকাম সোর্স বলা যায়। এবং আপনি ক্রিকেটারদের দেখেন, এই বোর্ড, মানে যে বোর্ড বিদায়ী বোর্ড, হয়তো বিদায়ী বোর্ড, তারা হচ্ছে বিভিন্নভাবে ক্রিকেটারদের ইনকাম সোর্সগুলো কিন্তু বন্ধ করেছে। তারা কিন্তু বিপিএল এর পেমেন্ট নিশ্চিত করতে পারেনি বেশ কয়েকটা দল। এটা বিপিএল এরটা তো বাংলাদেশের ঘর ঘর কি কাহিনী বলা যায়, প্রতি বছরই হচ্ছে। এই ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে পারেনি, তারা যে এখনো পর্যন্ত রিভোল্ট করেনি ওইভাবে। আপনারা একটা হয়তো দৃশ্য দেখেছেন যে বিপিএল ম্যাচ বর্জন করেছে, ওরকম, কিন্তু এটা বড় ধরনের যে কোনো স্টেপ নেয়নি। এটাই আসলে এই বোর্ডের ভাগ্য ভালো, কারণ ক্রিকেটাররা কোনো না কোনো ভাবে মাঠে থাকতে চায়, এবং তারা মাঠে থাকার জন্যই আসলে এখনো পর্যন্ত এরকম বড় কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, কিন্তু ক্লাব পলিটিক্সের জন্য সেই তাদের মাঠে থাকাটা নিয়েও অনিশ্চয়তা তৈরি হচ্ছে। যে তামিম ইকবাল ক্রিকেটারদের কথা বলছেন, আমি অন দ্য মানে বিপরীত সাইডটাও বলি, সেই তামিম ইকবালই কিন্তু সেই ক্রিকেট দলগুলোকে বা ক্লাবগুলোকে মাঠে যাওয়া থেকে বিরত থাকতে বলেছিলেন কিছুদিন আগে। সো তামিম ইকবালও যে ক্রিকেটের ভালো চান সেটাও আমি বিশ্বাস করি না। সো আসলে এখানে পুরোপুরি ব্যক্তিগত, এটা মানে আরেকটা, হ্যাঁ ব্যক্তিগত, একটাই, এটা আরেকটা ফুল এপিসোড এটা নিয়ে করা যেতে পারে, পক্ষে বিপক্ষে নানা যুক্তি। যেমন আমরা হোয়াই তামিম ইকবাল ইজ রিলেভেন্ট, বা তাকে কেন দরকার, এক্স্যাক্টলি হোয়াই নট আসলে তামিম ইকবাল। একই সাথে মানে রিসেন্ট যেটা হয়েছে যে আমরা একটা পক্ষ, যেমন আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডের অনেক সিদ্ধান্তের বিপক্ষে, যেমন হচ্ছে ধরেন বিশ্বকাপটা খেলা হলো না, এটা সবচেয়ে বড় সিদ্ধান্ত। এছাড়া নানা সময়ে নির্বাচনের সময়টাও আমরা দেখেছি কিভাবে নির্বাচনটা হয়েছে, খুবই বিতর্কিত একটা নির্বাচন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ইতিহাসে। তাকে যখন আমরা খারাপ বলি, তখন কিন্তু সোশ্যাল মিডিয়ার আলোচনায় তামিম ইকবালকে একটা ভালো জায়গায় নিয়ে যাওয়া হয়, আবার তামিম ইকবালকে যখন খারাপ বলা হয় তখন বুলবুলকে আবার খুব একটা মহিমান্বিত জায়গায় নিয়ে যাওয়া হয়। এই যে পোলারাইজেশন, এইটার বিপক্ষে এটা মনে হয় আমাদের সবসময় ছিল। ধরেন যখন আমরা সাকিবকে ভালো বলবো, তো তখন মনে হয় মানে তামিমকে খারাপ, আর তামিমকে ভালো বলতে গেলে মানে সাকিবকে তো নিচ্ছে না। ওইটা তো একটা জায়গা, এটা আমরা দেখছি এখন। আবার আসলে হ্যাঁ, এটার একটা খুব, আমি বলি এখন একটা খুব ভালো চিত্র দেখা যায় খেলার বাইরে, সিনেমায়। আপনি দেখবেন যে এখন সাকিবিও, তারপর নিশো ইয়ান, হ্যাঁ এবার বেশ মজা লাগে আমার। আফরান নিশোর ফ্যানেরা ঈদের সময়টা সাকিব খান, এখন ঈদের মুভি। আচ্ছা চল আমরা ঈদের মুভি দেখতে যাই। আজকে আমরা মির ভার্সেস মির শেষ করি, দেখা যায়। থ্যাংক ইউ। অলরাইট, সো থ্যাংক ইউ। দেখা হবে আবার আগামী সপ্তাহে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো মির ভার্সেস মির এখানেই শেষ করছি। স্টে টিউনড।